ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন। সাথে আছি শারমিন চৌধুরী। নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। বিশ্বজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে করোনা ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত 11 মার্চ বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণার পর 2.5 মাস অতিবাহিত হলেও এখনো আবিষ্কৃত হয়নি এর ওষুধ বা ভ্যাকসিন। ডব্লিউএইচও বলছে হয়তো কখনোই যাবে না এই ভাইরাস। এমন বাস্তবতায় বিভিন্ন দেশ লকডাউন শিথিল করছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়া সত্ত্বেও আগামী 31শে মে থেকে স্বাস্থ্যবিধি সহ বেশ কয়েকটি শর্ত মেনে অফিস খোলার পাশাপাশি সীমিত পরিসরে গণপরিবহন চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এমন সিদ্ধান্তেও সংক্রমণ বাড়ার আশঙ্কা করে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী ধারা জুনের মাঝামাঝি পর্যন্ত চলতে থাকবে এবং জুলাইয়ের শেষ দিকে সহনীয় পর্যায়ে নেমে আসতে পারে। আর সিঙ্গাপুর ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড ডিজাইন তাদের গবেষণায় 131টি দেশের করোনা বিষয়ক তথ্য তুলে ধরে বলছে আগামী 30শে সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাজ্য, 11ই নভেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্র এবং 19শে জুলাইয়ের মধ্যে সিঙ্গাপুর করোনা থেকে মুক্তি পাবে। আর বাংলাদেশ থেকে ভাইরাসটি পুরোপুরি বিদায় নিতে 15ই জুলাই পর্যন্ত এবং বিশ্ব থেকে বিদায় নিতে 8 ডিসেম্বর পর্যন্ত সময় লাগতে পারে। এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহনে অতিথি হিসেবে যুক্ত আছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ABM আব্দুল্লাহ, আছেন অক্সফোর্ড ইউনিভার্সিটি হসপিটালের কার্ডিয়াক সার্জন ডাক্তার শাকিল ফরিদ, মার্কিন যুক্তরাষ্ট্রের চিকিৎসক ডাক্তার রায়হান ফারুকি, আছেন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের কার্ডিওলজিস্ট ডাক্তার রোহিত খুরানা এবং আমাদের সঙ্গে যুক্ত হবেন যুক্তরাজ্যের হার্টফোর্ডশায়ার হাসপাতালের চিকিৎসক ডাক্তার সালমা হাসান। আপনাদের চারজনকেই স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। আমি শিরোনাম ঠিক করেছি কবে যাবে করোনা, একটা ধারণা যদি পুরো আলোচনা থেকে পেতে পারি। ডাক্তার ABM আব্দুল্লাহ, আপনার কাছ থেকে শুরু করি আলোচনা। যে আমরা যেটি আজকেই জানতে পারছি, করোনা মোকাবেলায় গঠিত জাতীয় পরামর্শ কমিটি সভাপতি তিনি বলছেন যে এখনো আমরা সংক্রমণের শীর্ষবিন্দু বা যেটিকে আমরা পিক বলছি এতদিন, সেটিতে এখনো পৌঁছাই নাই। IDCR এর বৈজ্ঞানিক কর্মকর্তা বলছেন জুনের মাঝামাঝি পর্যন্ত এই সংক্রমণের ঊর্ধ্বমুখী গ্রাফটা থাকবে, তারপর হয়তো জুনের শেষের দিকে একটা সহনীয় পর্যায়ে আসতে পারে। আপনি কি বলবেন? আপনার কি ধারণা করেন এতদিনের দেখে, এতদিন করোনার পরিস্থিতি দেখে, যে কবে যাবে করোনা বা অন্ততপক্ষে একটা সহনীয় মাত্রায় কবে আসবে? ডাক্তার আব্দুল্লাহ। ধন্যবাদ আপনাকে। আসলে কবে যে এই করোনার এই ঝামেলা থেকে আমরা মুক্ত হবো এটা তো ডেফিনেটলি বলা মুশকিল হয়ে গেছে। আমি গত মাসে বলছিলাম লকডাউনটা স্ট্রিক্টলি মেনটেন করা হয়, স্ট্রিক্টলি এবং কঠিনভাবে যদি মেনটেন করা হয়, হয়তো আমরা মে মাসের মধ্যে পিকে উঠে এটা কমে যাবে, এটা কিন্তু আমার ধারণা ছিল। কিন্তু আসলে তো প্রশাসন ধরেন এই মে মাসের শুরুতেই বা এপ্রিলের শেষের দিকেই লকডাউন কিন্তু অনেকটা শিথিল করছে, গার্মেন্ট খুলে দিচ্ছে, দোকান খুলে দিচ্ছে, মসজিদ খুলে দিচ্ছে, কিন্তু এটা কিন্তু বাতিল করে নাই। শিথিলের যুগে জনগণ কিন্তু এটা মানছে না আমাদের দেশে, পৃথিবীর অনেক দেশই মানে না হয়তো বা, আমাদের দেশে দেখছি আমরা শিথিলের সুযোগ নিয়ে জন্য রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, দোকানে যাচ্ছে, বাজার করছে। এমনকি আপনি হয়তো খুব খেয়াল করছেন ঈদের আগে আমরা এতবার বলছি কেউ ঘর থেকে বাইরে হবেন না, ঘরে থাকবেন, প্রয়োজন ছাড়া বের হবেন না, কিন্তু মানুষ ঈদের বাজারের জন্য ব্যস্ত হয়েছে, দোকানে ভিড়, গাদাগাদি করে গায়ের উপরে গা ঘেঁষে, ইভেন একটা ছোট বাচ্চাকে মাস্ক নিয়ে তারা বাজার করতে যাচ্ছে। সোজা কথা, মানুষ কোনো ফিজিক্যাল ডিস্টেন্স কিন্তু মানছে না, টোটালি কোনো মেনটেনেন্স নাই, তার স্বাস্থ্যবিধি মানছে না, সচেতন না, তার যে নাগরিক দায়িত্ব কোনো কিছুই মানছে না। এমনকি ঈদের আগে আমরা বারবার বলছি আপনার ঈদ যে যেখানে আছেন সেখানে ঈদ করবেন, ঈদের মধ্যে বাড়ি যাবেন না, কারণ ওখানেই নামাজ পড়ে এবার নয় ঈদটা নিরানন্দই কাটলেন, একটা বিষাদময় নিরানন্দ একটা বিপর্যস্ত কথা মেনে নিয়েই আপনার যে যেখানে আছেন ওখানেই থাকেন, ওখানেই নামাজ পড়েন। কিন্তু আনফরচুনেটলি আপনি খেয়াল করছেন হাজার হাজার লক্ষ লোক, আমার কোটি সারের প্রচুর লোক কিন্তু গ্রামের বাড়িতে চলে গেছে এবং অনেকেই যে যেভাবে করছে, যদিও যে ট্রেন বলেন, বাস বলেন, লাশ বন্ধ ছিল, তারপরে মানুষ কিন্তু গেছে। আমি তো তখন থেকে ভয় পাচ্ছি, শহর থেকে মানুষ গ্রামে চলে যাচ্ছে, শুধু ঢাকা শহর না, যে কোনো শহর থেকে। এবং আমি অনেকেই কিন্তু এই সুপ্ত অবস্থায় কেরিয়ার হিসেবে ভাইরাস কিন্তু গ্রামে নিয়ে গেছে। আমি ভয় পাচ্ছি যে গ্রামটা কিন্তু তুলনামূলক ভালো ছিল এবং এই যে মানুষ চলে গেল তারা বোধহয় গ্রামে এটা ছড়াই দিচ্ছে, এই ভয় কিন্তু পাচ্ছি। আবার তারা যে এখন তো গভর্নমেন্ট খুলে দিচ্ছে অনেক কিছু, ট্রেন বলেন বা পরিবহন সবাই কিন্তু সীমিত আকারে হলেও খুলছে, এই সুযোগে আবার তারা গ্রাম থেকে কিন্তু শহরে আসবে। আমি তো ভয় পাচ্ছি যে অলরেডি গ্রামে ছড়াই দিচ্ছে এবং তারা শহরে এসে আবার ছড়াই দেবে। এখন আমি তো ভাবছি যে কবে যে যাবে, এখন আক্রান্তের হার যদি আপনি গত কয়েকদিনের ঘটনা পর্যালোচনা করেন তাহলে দেখবেন ডে বাই ডে কিন্তু আক্রান্তের বেড়ে যাচ্ছে, যদিও মৃত্যুর হার খুব বেশি না, আজকেও মৃত্যুর হার খুব বেশি না। আমি মনে করি যে এই মাসের মধ্যে এই অবস্থা যদি চলতে থাকে
তাহলে কিন্তু আক্রান্তের হার বেড়েই যাবে। মে মাস মতো বাড়তে, জুন তো এসেই গেল, হয়তো সবার তার চিন্তা ভাবনা থেকে হয়তো বলছেন এইভাবে বললে তো জুনেও হয়তো বাড়বেই, পুরা জুন হয়তো উনি বলছেন মাঝামাঝিতে যদি আমরা শিথিলতা দেখায়, যদি স্ট্রিক্টলি মেনটেন না করি, জনগণ যদি সচেতন না হয়, স্বাস্থ্যবিধি মেনে না চলে, তার নাগরিক দায়িত্ব মেনে না চলে, তাহলে তো আক্রান্তের হার বাড়তেই হয়। ডক্টর আব্দুল্লাহ, তাহলে সেটাই প্রশ্ন থাকবে যে 31শে মে থেকে যখন স্বাভাবিক করার একটা সীমিত আকারে সবকিছু স্বাভাবিক করা হবে বলা হচ্ছে, সাধারণ ছুটি শেষ হয়ে যাচ্ছে, তখন তাহলে আসলে এই যে পূর্বাভাস বা অনুমান সেটিও কি কার্যকর হবে কিনা সেটি নিয়েও আমি কথা বলবো, এবং এই সিদ্ধান্তটা কতটা যৌক্তিক, যখন পরামর্শকরাও বলছেন কড়াকড়ি করার জন্য, তখন আমরা বরঞ্চ সীমিত আকারে সবকিছু ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছি, এটি নিশ্চয়ই আপনি বলবেন। আমাদের সঙ্গে আরো অতিথিরা আছেন, ডক্টর রোহিত খুরানা, তিনি অবশ্য আমার দর্শকদের বলে রাখছি তিনি বাংলাতে অভ্যস্ত না হবার কারণে তার সঙ্গে কথোপকথনটুকু শুধুমাত্র ইংরেজিতে করতে হবে। ডক্টর রোহিত খুরানা, our heading of this show is when this corona pandemic will end. So the question is, Singapore University of Technology and Design's Data-Driven Innovation Lab claims that COVID-19 would be eradicated from the world by 8th December. And it says that by 13th September from United Kingdom, 11th November from United States, by 19th July from Singapore, and by 15th July from Bangladesh, it will be eradicated. What is your opinion about this research? Well, thank you for asking the question. The study is something that has made the media and was published about 1 month ago. And it is some student-led literature, which is caveated by the disclaimer that their interpretation of, or their prediction of when COVID-19 may end is based on modeling and is really only for research and educational purposes only. The question of when COVID-19 will end is a very, very complex and very difficult question, which I think the epidemiologists themselves, have not got a clear answer to. And of course, what defines really the end of COVID-19? I think that is the more fundamental question, because like with many viruses that have come and gone in society over the years, it's never really been eradicated. But there has to be something which we define as a safe endpoint for society. And that may mean a low transmission of cases. It may mean the hospital patients being discharged. It may mean different things to different epidemiologists. And of course, in different countries with very different challenges and very different cultures, the end of what COVID-19 may be defined as may also be very different. So in a very small country like Singapore, when the end of COVID-19 is something which we talk about, it may be at a very different stage to, say, a huge country like the United States, or a very populated country like Bangladesh, or a country with a more intermediate population like the UK. So it's a very, very difficult question to answer. And certainly to put a firm date on it without really defining it is very, very premature. Thank you very much. I'll come to you later on about some other questions, but আমি একই প্রশ্ন করতে চাই যেটি আমরা জানছিলাম ডক্টর রোহিত খুরানা বলছিলেন, আসলে এটি একটা খুবই কঠিন প্রশ্ন, এটির উত্তরটা এত সহজে দেওয়া হয়তো সম্ভব না, কিন্তু আমি একটা ধারণা যদি পেতে চাই, ডক্টর শাকিল ফরিদ, আপনি কি বলবেন, আপনাদের কোনো ধারণা, কোনো গবেষণা, কোনো একটা জায়গায় পৌঁছানো যাচ্ছে যে মোটামুটি এতটা সময় লাগবে বা এতটা সময়ের পরে একটা সহনীয় পর্যায়ে আমরা চলে আসবো, পুরো বিশ্ব একটা পরিত্রাণ পাবে? ধন্যবাদ। ডক্টর রোহিত খুরানার মতো আমিও একজন এপিডেমিওলজিস্ট না, উনি কার্ডিওলজিস্ট, আমিও কার্ডিয়াক সার্জন, কিন্তু আমরা আমাদের জেনারেল নলেজ থেকে যা বলতে পারি, জিনিসটা এত সিম্পল না। একটা ডিজিজকে কন্টেইন করতে হলে কতগুলো জিনিস লাগে, কতগুলো এফেক্টিভ প্রিভেন্টিভ মেজার্স লাগে, যেমন ভ্যাকসিন, কতগুলো এফেক্টিভ ট্রিটমেন্ট লাগে, এবং পোস্ট ট্রিটমেন্ট রিহ্যাবিলিটেশনের কতগুলো ব্যবস্থা লাগে। এখন আমরা যদি একটা একটা করে দেখি, ভ্যাকসিন খুবই প্রমিসিং, কিন্তু এখনো কিন্তু আমরা ভ্যাকসিনের রেজাল্ট কি হবে আমরা জানি না। বিভিন্ন দেশে ভ্যাকসিন চালু হয়েছে, আর্লি রেজাল্টস গুলো ভালো, কিন্তু যখন একটা কংক্রিট রেজাল্ট আসবে যে হ্যাঁ ভ্যাকসিনটা কাজে আসছে, তখন আপনার কিন্তু ম্যাস পপুলেশনকে ভ্যাকসিনেশন করার কোশ্চেনটা আসবে। এবং এটা তো সিম্পল না, আপনার এটা অনেক লজিস্টিক্স ইনভলভ, পুরো ওয়ার্ল্ডের অনেক লোককে ভ্যাকসিনেশন দিতে হবে, অনেক ভায়াল প্রডিউস করতে হবে, অনেক টাকা পয়সার ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে এফেক্টিভ ট্রিটমেন্ট। আমরা দেখেছি এই করোনা কিন্তু আজকে 5 মাস হয়ে গেছে,
চলছে, চায়নাতে শুরু হয়েছে ডিসেম্বর মাসে, এখন এটা মে মাসের শেষ, এখনো কিন্তু কোনো এফেক্টিভ ট্রিটমেন্ট পাওয়া যায়নি। একমাত্র ট্রিটমেন্ট যেগুলি কাজে আসছে সেগুলো হচ্ছে সাপোর্টিভ ট্রিটমেন্ট। কাজেই এরকম সিচুয়েশনে বলাটা খুব ডিফিকাল্ট। এখন আপনি যদি আর নট একটা কনসেপ্ট আছে এপিডেমিওলজিক্যাল টার্মসে, যেটা হচ্ছে আর নট যদি 1 থাকে তাহলে আপনার 10 জন লোকের যদি করোনা থাকে তারা আরো 10 জন লোককে ইনফেক্ট করবে। এখন ইংল্যান্ডে যখন এটা খুব পিকে পৌঁছায় তখন আর নট ছিল প্রায় 2 থেকে 3 এর মধ্যে। দ্যাট মিনস 10 জন যদি ইনফেক্টেড থাকে করোনা ভাইরাসে, তারা আরো 30 জনকে, 20 জন থেকে 30 জনকে ইনফেক্ট করবে। এখন ইংল্যান্ডে এটা কমে এসছে 0.7-এ, কেননা আমাদের এখানে লকডাউন ছিল প্রায় 8 থেকে 10 সপ্তাহ। এখন এই জিনিসটা বাংলাদেশে আমার মনে হচ্ছে মর্টালিটি যে কম, বাংলাদেশে যে করোনার সমস্যাটা এখনো বড়ভাবে দেখা দেয়নি, আমরা এটা এফেক্ট দেখছি আগের লকডাউনের। কিন্তু প্রফেসর আব্দুল্লাহ স্যার যেটা বললেন যে লকডাউনটা শিথিল করা হয়েছে, এটার এফেক্ট আমরা কিন্তু আরো 4 থেকে 6 সপ্তাহ পরে দেখবো। এবং আনফরচুনেটলি, আই হোপ আই এম রং, আমার মনে হচ্ছে আমরা পিকে প্রবেশ করব 4 থেকে 5 সপ্তাহ পরে। এবং এর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট যে লকডাউন মেজার্সটা রেখে আমাদের হসপিটালের ক্যাপাসিটি বাড়ানো, আমাদের টেস্টিং ক্যাপাসিটি বাড়ানো, এসব জিনিস যদি আমরা বাড়াতে পারি তাহলে আস্তে আস্তে লকডাউনটা শিথিল করা হয়, তাহলে ডিজিজটাকে আমরা কিছুটা হলেও কন্ট্রোল করতে পারি। শাকিল ফরিদ, নিশ্চয়ই এই আলোচনাটা আমি আরো মানে একটু বিস্তারিতভাবে করতে চাইবো যে লকডাউন প্রসঙ্গে, কিন্তু এক কথা যদি একটু বলেন, আপনার কি মনে হয় কতদিন পর্যন্ত বাংলাদেশে লকডাউন রাখা উচিত? দেখুন, এটা খুব ডিফিকাল্ট একটা কোশ্চেন। আমার মতে বাংলাদেশে যেটা করা উচিত, ইন্টারমিটেন্টলি লকডাউন রাখা উচিত। আপনি যদি ডক্টর রাজীব চৌধুরীর একটা পেপার এসেছে কিছুদিন আগে, ওনারা কতগুলো মডেলিং দিয়েছে। একটা মডেলিং সিনারিও হচ্ছে যে কোনো লকডাউন না রাখা, তাহলে কি হবে, তাহলে দেখা গেছে মৃত্যুর হার অনেক বেশি হবে। আরেকটা মডেলিং দেওয়া হয়েছে যে কিছু কিছু কন্টিনজেন্সি মেজার্স রাখা হবে এবং কিছুদিন লকডাউন করা হবে, ফলোড বাই এ পিরিয়ড অফ নন লকডাউন। ধরেন 50 দিন আপনি লকডাউন দিলেন, 20 দিন আবার শিথিল করলেন, 30 দিন শিথিল করলেন, আবার আপনি 50 দিন লকডাউন দিলেন। সেই মডেলে দেখা গিয়েছে যে আর নট ভ্যালু যেটা, সেটাকে কমিয়ে আনা হবে। আমার মনে হয় আমাদের ফার্স্ট জিনিসটা জানতে হবে আর নট ভ্যালুটা কি বাংলাদেশে, তাহলে আমরা এই ডিসিশনটাতে আসতে পারবো। তবে জেনারেলি স্পিকিং আমার মনে হয় বাংলাদেশের জন্য ইন্টারমিটেন্ট রিল্যাক্সেশন অফ লকডাউন এটাই সবচেয়ে ভালো রুল হবে, কারণ গরিব লোকদের কথাও চিন্তা করতে হবে। অনেকে দিনে দিনে খায়, লোক অনেক। এই চিন্তাতেই আমাদের লকডাউন শিথিলের সিদ্ধান্ত সরকার নিচ্ছে বলে সরকারের পক্ষ থেকে আমরা জানতে পারছি। নিশ্চয়ই এই প্রসঙ্গে একটু বিস্তারিত কথা বলবো। ডক্টর রায়হান ফারুকী, আপনার কাছ থেকে আসলে একই প্রশ্ন, কবে যাবে করোনা, কোনো ধারণা কি আমরা পেতে পারি? Again, আমি আমার ডক্টর ভাইয়ের সেম অ্যান্সার গুলো আমি এগ্রি করব। এটা কিন্তু রং প্রশ্ন to ask. The right প্রশ্ন to ask is what can we do? এটা আমাদের জিজ্ঞাসা করা উচিত। আমরা নিউ ইয়র্কে, আমি বলতে পারি আমরা কি করছি, and you can maybe follow what we did. আমরা নিউ ইয়র্কে আমরা বাংলাদেশি পপুলেশন সাথে আমরা কাজ করতেছি। আমরা একটা স্মার্ট একটা হটলাইন বানাইছি। নাম্বার 1, আমরা দেখছি যে কিভাবে আপনারা আসল কেসগুলি গণবেন। আমি এখন মাত্র গুগল খুললাম, আমি গুগলে দেখতেছি যে আপনাদের বাংলাদেশে 38,292 কেসেস, 544 ডেথস। আমার এখানে 2 ভাই বলবে দিস ইজ আন্ডার কাউন্টিং। এটা কিন্তু আসল নাম্বার না, আমাদের নিউ ইয়র্কে আন্ডার কাউন্টিং। এন্ড let me give you an example. আমাদের একটা ডেটাবেস আছে, আমাদের একটা প্রজেক্ট এখানে আছে, আমরা ডাকি কোভিড ব্যাশ। আমাদের কোভিড ব্যাশ প্রজেক্টে আমাদের সবাই আছে, ডক্টর, পাবলিক হেলথ রিসার্চার, এপিডেমিওলজিস্ট, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, ডাটা সায়েন্টিস্ট, কমিউনিটি অর্গানাইজার, ডিজিটাল স্ট্র্যাটেজিস্ট। আমাদের সব টিম আমরা এক ভলান্টিয়ার টিমে আমরা আনছি, আর এই টিম আপনাদের দেশেও আছে, আর আমি ওদের সাথেও কথা বলতেছি। আমরা নিউ ইয়র্কে আমরা দেখছি যে আমাদের বাংলাদেশিরা যারা মরে গেছে কোভিড থেকে, আমরা গুনছি 180। বাট এই 180 আমরা মডেলিং করছি, যে আমাদের ভাই বলছে, আর আমরা মডেলিং দিয়ে আমরা আমাদের নিউ ইয়র্ক স্টেটে গিয়ে আমরা রিপোর্ট করছি এটা at least 500 বা 1000 মানুষ মরছে। এটা হচ্ছে আসল নাম্বার। আর আমাদের কিন্তু আর্টিকেল এখন আসতেছে আপনাদের বাংলাদেশ 1, কারণ আপনারা ঠিক মতো কাউন্ট করতেছেন না। আমি তো বাংলাদেশের সাথে অনেক মানুষ আমার কথাবার্তা আছে, মানুষ এখন বাসায় আছে, ওরা বাসায় করোনা ভাইরাস আছে,
mass. Why? আমাদের ভাই এখানে বলছিল or not. Or not average আমাদের পৃথিবীতে ছিল 5.7. কিন্তু আমাদের ভাই যে বলছে এটা ঠিক। প্রতি দেশ are not that different. Bangladesh is the 10th most population density সারা পৃথিবীতে। সারা পৃথিবী আপনি গুগল করতে পারবেন। Right now, Bangladesh ranks 10th in the world. That's a problem. Australia is one of the least dense countries. So, যদি আপনাদের population density অনেক high, are not value টা তো high হবে। This is just science. যদি আপনার বেশি population density থাকে, আর আমরা নিউ ইয়র্কে এই মডেলিং আমরা করছি, আমরা দেখছি ওই বিল্ডিং এ যেখানে অনেক মানুষ থাকে, ওই বিল্ডিং এ প্রচুর করোনা ভাইরাস কেস ছিল। জি, কিন্তু ডক্টর রায়হান ফারুকী আপনাকে একটু থামিয়ে প্রশ্ন করি যে আমাদের সঠিক নাম্বারটা আসছে না, সঠিক চিত্রটা আসছে না। আপনি বলছেন হয়তো সেটি একটা বাস্তবতা হতে পারে, কিন্তু WHO তো একটা সময় বলছিল যে দক্ষিণ এশিয়াতেই এই করোনা সংক্রমণের হারটা কম। কেন কম সেটাও একটা গবেষণার বিষয়। মানে সেই অর্থে তো আসলে আমরা ইউরোপ আমেরিকার মতো অবস্থা কি বাংলাদেশে বলা চলে? মানে আপনি যেহেতু বাংলাদেশের সিচুয়েশনটা পর্যবেক্ষণ করছেন। Right. Coronavirus সারা পৃথিবী ফ্ল্যাট করে ফেলছে। It does not matter that you are Bangladesh or USA or UK or Australia. It does not matter. A virus treats everybody the same. আর আমাদের ডাটা আছে, আর আমরা ডাটাগুলি ফলো করি, আর আমরা রিসার্চগুলি ফলো করি। আপনি যে আগে শুরু করছিলেন এটা অনেক আগের রিসার্চ, এটা কিন্তু আসল রিসার্চ না। আমাদের এখন প্রতিদিন আমরা সারা গ্লোবাল পৃথিবী আমরা রিসার্চ বানাচ্ছি, আর আপনাদের রিসার্চটা বুঝতে হবে, স্পেশালি আপনাদের বাংলাদেশে আপনাদের তো পরীক্ষা হচ্ছে না, আর যেগুলি পরীক্ষা আছে ফর এক্সাম্পল নেজাল সোয়াব টেস্টটা ফর এক্সাম্পল, এটা আমরা ডাকি RT-PCR, একটা ওল্ড জেনেটিক টেস্ট, ওইটার কিন্তু ফলস নেগেটিভ রেট আছে। তো মানুষ যাবে, ওরা নেজাল সোয়াব করবে, ওরা বাইরে দেখাবে ও ভাই আমি নেগেটিভ। না, আপনি নেগেটিভ, আপনি পজিটিভ। প্রথমটা নেগেটিভ হয়, তারপরে পরেরটা পজিটিভ। আরেকটা আমাদের অ্যান্টিবডি টেস্টও আছে। অ্যান্টিবডি টেস্টও প্রচুর সমস্যা। আমাদের ইউএসএ তো প্রচুর আমাদের অ্যান্টিবডি টেস্ট আছে, অনেকগুলি নকল, কারণ এগুলি সব রাশিং হয়েছে। তো আপনাদের বাংলাদেশে আপনারা কোন অ্যান্টিবডি টেস্ট ইউজ করতেছেন, কোন কোম্পানি থেকে, কোন দেশ থেকে আনছেন, এগুলি আমাদের জানতে হবে। আপনাদের সরকার এগুলি জানতে হবে। They must know. জি, ডক্টর রায়হান ফারুকী, আপনি কি আমাদের সঙ্গে আরো কিছুক্ষণ থাকতে পারবেন? বিরতির পরের অংশটাও থাকতে পারবেন নাকি? অবশ্যই আমি এখানে আছি। ওকে, তাহলে আমরা আপনার সাথে বিরতির পরেও কথা বলবো। নিশ্চয়ই ডক্টর ABM আব্দুল্লাহ এই প্রসঙ্গে আমাদেরকে একটু ধারণা দেবেন। তবে আমাদের সঙ্গে ডক্টর রোহিত খুরানা, তিনি অবশ্য খুব বেশি সময় দিতে পারবেন না। ডক্টর রোহিত খুরানা, let me ask you another question. I know I'll not take much of your time. I was observing a joint research by Singapore National Center for Infectious Disease and the Academy of Medicine Singapore. It says that that COVID-19 patients are no longer infectious after 11th day of getting sick. What is your opinion about that? Well, I think, again, there's been a lot of learning about this virus in the last 2 to 3 months, since the cases have started to affect Singapore and other parts of the world. And of course, the basis for the 14-day quarantine is thought to be based on the infectivity and the time which people are infectious to be able to transmit the virus. So this 11-day data has recently come out, which is consistent with what we know already about the infectivity of people carrying the virus. So I don't think this is anything new, but again, it's just an extension of the fact that so much more is being learnt about this virus, the relative contagious nature of this virus, and again, it's kind of, in some ways, it's reassuring that it's confirming what we already knew about the infectivity capacity of this virus. Thank you very much, Dr. Rohit Khurana. Thanks for joining us. I appreciate you. আমরা একটা বিরতি নিয়ে আসি। আমরা বিরতির পরে সেই প্রশ্নগুলোতে আসব যে আমরা আসলে যথাযথভাবে টেস্ট করছি কিনা, আমাদের অ্যান্টিবডি টেস্টে যথেষ্ট হচ্ছে কিনা। ডক্টর ABM আব্দুল্লাহ নিশ্চয়ই আপনি বলবেন, এবং আমাদের যে গবেষণা সেটিও কি ব্যাকডেটেড কিনা, যেটি ডক্টর রায়হান ফারুকী বলছিলেন। এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই একটু কথা বলতে চাইবো। একটা বিরতি নিয়ে ফিরে এসে একটা বিরতি নিচ্ছি রাজকান থেকে, ফিরছি কিছুক্ষণের মধ্যে।
ফিরে এলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। আর এ পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডাক্তার সালমা হাসান। তিনি যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসে কর্মরত আছেন এবং হার্টফোর্ডশায়ার হাসপাতালের চিকিৎসক। ডাক্তার সালমা হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি রাজকাহনে। আমি আপনার কাছে নিশ্চয়ই আসবো, আমরা যেই প্রসঙ্গে কথা বলছিলাম আপনার মন্তব্য মতামত জানতে চাইবো, কিন্তু যেই বিষয়টি ডাক্তার রায়হান ফারুকী যে বিষয়গুলোর অবতারণা করলেন ডাক্তার এবিএম আব্দুল্লাহ, সেখান থেকে আপনার পর্যালোচনা বা মূল্যায়নটা জানতে চাই। তিনি বলছিলেন যে আমাদের টেস্টিং পদ্ধতি পুরনো, আমরা আসলে যে পরিসংখ্যানটা সেটাও ব্যাকডেটেড একটা পরিসংখ্যান, ঠিক এই মুহূর্তের না। আমরা কি তাহলে সঠিক চিত্রটা জানতে পারছি তো ডাক্তার এবিএম আব্দুল্লাহ? ডাক্তার এবিএম আব্দুল্লাহ, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমার মনে হয় ডাক্তার আব্দুল্লাহ আমাদেরকে শুনতে পাচ্ছেন না। নিশ্চয়ই এই প্রশ্নটি নিয়ে আমি আসতে চাইবো এবং তার কাছ থেকে জানবো। ডাক্তার সালমা হাসান, আপনার কাছ থেকে জানতে চাই, আমরা আসলে আগের অংশে কথা বলছিলাম, আমি যেটি শিরোনাম রেখেছি আমার অনুষ্ঠানের, কবে যাবে করোনা। এই প্রশ্নটি হয়তো খুব যথার্থ প্রশ্ন, কিন্তু আমাদের খুব একটা শান্তি, একটা পরিত্রাণ পেতে চাই, মানসিক একটা শান্তি পেতে চাই যে আসলে কোথাও কি একটা আমরা আশার আলো দেখতে পাই। WHO বলছে যে হয়তো কখনোই যাবে না বিশ্ব থেকে এই করোনা ভাইরাস। সেক্ষেত্রে তারা বলছে যে করোনাকে সাথে করেই বাঁচতে শিখতে হবে। কিভাবে আসলে করোনাকে সাথে নিয়ে বাঁচতে শিখবো? লকডাউন তো একটা অ্যাবসলিউট সমাধানও না, সেটিও বলছেন অর্থনীতি বিশেষজ্ঞরা। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রশ্নটা শুনতে সহজ হলেও কিন্তু উত্তরটা অনেক কঠিন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা বলছে শুধু সেটা নয়, আপনি নিজেও যেটা বলছেন, লকডাউন থেকে যে আমাদের সামনের দিকে এগোতে হবে তার পেছনে কিন্তু প্রচুর প্রস্তুতি প্রয়োজন আছে। এক একটা দেশ তাদের সামর্থ্য অনুযায়ী যেরকম, পুরো পৃথিবীকে একসাথে সেরকম, কারণ এটা একটা প্যান্ডেমিক থেকে আমরা যখন সবাই একসাথে ওভারকাম করব। আপনি যে প্রশ্নটা করলেন যে আসলে করোনা চলে যাবে কিনা, করোনা হয়তো চলে যাবে না, কিন্তু আমরা যখন এটার সাথে অ্যাডপ্ট করতে শিখবো, আমাদের কাছে যখন এই নতুন নতুন টেকনোলজিগুলো আসবে, যেই টেস্টিং এর কথা বলেন বা ট্রিটমেন্ট অপশনস এর কথা বলেন, এগুলো সহ আমাদের হেলথ কেয়ারকে যখন আমরা রিমডেলিং করতে পারবো, প্রত্যেকটা দেশই, বাংলাদেশের কথাই বলুন বা আমি যুক্তরাজ্যে কাজ করছি, আমাদের যে অক্ষমতাগুলো ছিল বা খাতগুলো ছিল সেগুলো যখন আমরা ওভারকাম করার স্টেপস নিয়ে সামনে এগোতে পারবো, আপনার কাছে বা আমাদের কাছে কিন্তু তখন মনে হবে যে করোনা আসলে তেমন বড় একটা কিছু নয়, কারণ আমরা এটার সাথে সামনে এগোতে শিখে গিয়েছি, আমরা স্টেপসগুলো সঠিকভাবে নিতে শিখে গিয়েছি, কিভাবে এটাকে সাথে নিয়ে একটা মানুষ কাজে যেতে পারবে, সে সেফলি কাজ করতে পারবে, অন্যান্য মানুষের কন্ট্যাক্টে আসতে পারবে, সেই জিনিসগুলো যখন থেকে আমরা নিশ্চিত করতে পারবো আমাদের কমিউনিটি লেভেলে, এবং হাসপাতালেও আমরা যখন জানবো যে আমরা কিভাবে একটা বড় অংশ মানুষ যখন আমাদের কাছে সাহায্য চাইতে আসবে, আমরা কিভাবে সেটার সাথে কোপ করতে পারবো, একেবারে সামান্যতম বিষয় থেকে শুরু করে ইন্টেনসিভ কেয়ার ইউনিট অনেক পরের ব্যাপার। তো এরকম করে আসলে আমরা যখন সাধারণ ভাষায় আমরা যখন আমাদের জন্য এত ভয়ঙ্কর হবে না ডাক্তার সালমা মাসুদ, আমি যদি আপনার কথা বুঝি, তখন হয়তো এত ভয়ঙ্কর হবে না, কিন্তু সেই কাজটা, সেই ভ্যাকসিন আবিষ্কার করা, সেই প্রস্তুতির জায়গাটা, ওষুধ আবিষ্কার করা, সেখানে আসলে অগ্রগতিটাও একটু জানতে চাইবো। বর্তমানে কি চলছে আর সামনের অগ্রগতি কি? আমি ডাক্তার শাকিল ফরিদ আপনার কাছ থেকে জানতে চাই, অক্সফোর্ড ইউনিভার্সিটি একটা ভ্যাকসিন আবিষ্কারের যে প্রচেষ্টাটা চলছে সেই বিষয়ে যদি আমরা জানি যে ক্লিনিক্যাল ট্রায়ালে একটা সাফল্য পেয়েছে বলে আমরা খবর পাচ্ছি, কতদূর অগ্রগতি? এখন কি চিকিৎসায় এখন কি ব্যবহৃত হচ্ছে, এখনকার ব্যবস্থাটা কেমন, এবং এটি আসলে কতটা কার্যকর হবে যেটি অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষণায় যেটি চলছে? ডাক্তার শাকিল ফরিদ। ধন্যবাদ। এটা খুব আর্লি স্টেজে এখনো ভ্যাকসিনটার, এটা এখনো ট্রায়াল ফেজে আছে। আমাদের অলরেডি ভলান্টিয়ার নিচ্ছে এবং এটা দুটো গ্রুপে ভাগ করে কাউকে প্ল্যাসিবো দেওয়া হচ্ছে, যেটা অ্যাকচুয়াল ভ্যাকসিনটা না, এবং কাউকে ভ্যাকসিন দিয়ে দেখা হচ্ছে যে এটার এফেক্ট কি হবে। এখন সাফল্য কতটুকু হবে এটা বলা ডিফিকাল্ট। যারা পাবলিশ করেছে, জেনারেল ইনস্টিটিউট, তাদের রেপুটেশন খুবই ভালো এইসব ভ্যাকসিন বের করার ব্যাপারে, আমরা সবাই হোপফুল, কিন্তু এটার রেজাল্টটা এত তাড়াতাড়ি বলা যাবে না, এটা কয়েক মাস লাগবে। কবে নাগাদ এই ভ্যাকসিনটা থেকে আমরা সুফল পেতে পারি, এরকম একটা আশা কি দেখাতে পারেন? মোটামুটি কবে নাগাদ? দেখুন, ভ্যাকসিনের সাফল্য এটা বুঝতে আরো 6 মাস থেকে 1 বছর মিনিমাম লাগবে। এর আগে এটা বলা খুব ডিফিকাল্ট। এবং আপনি আইডিয়ালি একটা যদি সিচুয়েশন হতো যে ভ্যাকসিনটা আসলো, তখন ইংল্যান্ডে যদি পিকটা রিচ করতো, তাহলে ভ্যাকসিনের রেজাল্টটা পাওয়াটা আরো ইজিয়ার হতো। কিন্তু ভ্যাকসিনটা এমন টাইমে দেওয়া হচ্ছে যখন ইংল্যান্ডে পিকটা চলে গেছে,
এবং এক্সপেক্ট হচ্ছে ইংল্যান্ডে একটা সেকেন্ড পিক আসবে অগাস্ট মাসে। সো যেসব হেলদি ভলেন্টিয়ার্সকে এসব ভ্যাকসিন দেওয়া হচ্ছে তাদের এফেক্টটা দেখে সেপ্টেম্বর মাসের পরে এটা বোঝা যাবে। তবে ইনিশিয়াল রেজাল্টস প্রমিজিং, এবং আমেরিকাতেও যেসব ভ্যাকসিন কোম্পানিগুলো কাজ করছে তাদের রেজাল্টও প্রমিজিং। এটা আমার মনে হয় এটা খুব প্রিম্যাচিউর এখন এটার রেজাল্ট কি হবে এটা বলাটা। তবে রিয়েলিস্টিক্যালি স্পিকিং 1 বছর থেকে 18 মাস অ্যাটলিস্ট এটা বোঝার আগে। জি, এবং আমরা যেটি দেখছি যে একটা ওষুধ বা একটা কিছু আমরা যখন সেটি নিয়ে সেটি প্রয়োগ করা হচ্ছে কিছুদিন পরে সেটি আবার ব্যান করে দেওয়া হচ্ছে। আমরা খুব শুনছিলাম হাইড্রোক্সিক্লোরোকুইন একটা নাকি খুব কার্যকর ওষুধ, সেটি WHO সেটি ব্যান করে দিল, তার আগেই CDC সেটির কার্যকারিতা নাই বলে বলছে। ডক্টর রায়হান ফারুকী, আসলে একটু এই ওষুধ নিয়ে কথা বলতে চাই। যুক্তরাষ্ট্র এখন রেমডেসিভির একটা ওষুধ ব্যবহার করছে বলে আমরা জানতে পারছি, সেটিতে কতটা মানে আমরা সেটি ব্যবহার করার ব্যাপারে কতটা সাজেশন আপনারা দিচ্ছেন, এবং কোনো গবেষণা আছে কিনা সামনে আরো ভালো ওষুধ পাবার ক্ষেত্রে যেটা খুব সফল হবে যুক্তরাষ্ট্রে? তো এখানে দুইটা ভালো নিউজ আছে যে আপনাদের বাংলাদেশে একটা জেনারিক ফর্ম অফ রেমডেসিভির আছে, এটার নাম হয়েছে বেমসিভির। বেমসিভির একটা কোম্পানি আপনাদের দেশে, এটার নাম হয়েছে বেক্সিমকো, বড় একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, যে নরওয়েজ গভর্নমেন্ট হ্যাজ আ 3% ওনারশিপ ইন। ওরা ওই ওষুধটা ওরা বানাইছে। নাও আমাদের সব ট্রায়াল আমেরিকা থেকে বা সারা পৃথিবী থেকে রেমডেসিভির দেখাচ্ছে যে এই ওষুধটা এটা couple of days, maybe 2 দিন বা 3 দিন করোনা ভাইরাস এই ডিউরেশনটা একটু কমায়। It can depend. Some রোগী কিছু করে না, অনেক রোগী 2 দিন। আমরাও দেখাইছি যে মর্টালিটি রেটটা একটু কমছে, কিন্তু এটা অনেক অল্প। আসলে রেমডেসিভির কোনো একটা কিওর না। রেমডেসিভির হয়েছে আমাদের ট্যামিফ্লুর মতো। ট্যামিফ্লু হয়েছে একটা অ্যান্টিভাইরাল ওষুধ ফ্লু এর জন্য, ইনফ্লুয়েঞ্জার জন্য। আসলে আমাদের ইউএসএ অর্ধেক আমরা যারা ইন্টারনাল মেডিসিন, আমি তো ইন্টারনাল মেডিসিন আছি, আমরা এটা ট্যামিফ্লু ইউজই করি না, কারণ এটা তো মোস্ট কাজও করে না অনেক রোগীদের জন্য। কিন্তু একটা ইউজ অবশ্যই আছে। আমাদের আমেরিকাতে আসলে সবগুলি হাসপাতালে রেমডেসিভির নাই। রেমডেসিভির অনেক অল্প, রেমডেসিভির অনেক দাম। Remdesivir is made by a pharmaceutical company, Gilead, যারা খালা টাকা বানাইতে চায়। তো এইগুলি আমাদেরকে বুঝতে হবে very intently। বাংলাদেশ, কারণ they are a developing country, ওরা কিন্তু ইন্টারন্যাশনাল প্যাটেন্ট ড্রাগ হিসাবে ওরা একটা ওয়েভার পাইছে যে ওরা নিজেদের ওরা একটা বানাইতে পারবে। তো I am hopeful that the সরকার can work with Beximco and make Bemsivir and do some trials. আসলে আমাদের ট্রায়াল গুলি দরকার, রিসার্চ গুলি দরকার। দেখতে হবে যে আচ্ছা এটা কি আসলে বাংলাদেশের করোনা ভাইরাস নিয়ে ওদের রোগী দিয়ে কি কোনো কাজ করতেছে নাকি। তার মানে কি এরকম যে এক একটা ওষুধ এক একটা দেশে কার্যকর আর একটা দেশে না? I mean আপনাদের তো অবশ্যই পপুলেশন দেখতে হবে। যারা মানুষ বাংলাদেশে থাকে ওদের এক রকমের জেনেটিক্স, ওদের এক রকমের এনভায়রনমেন্ট, ওদের এক রকমের খাওয়া দাওয়া, অনেক ফ্যাক্টর আছে। যখন আমরা দেখি তাহলে মানে একটা ওষুধ ওয়ার্ল্ড ওয়াইড আমরা এখনো পর্যন্ত আশাই করতে পারছি কিনা। ডক্টর ABM আব্দুল্লাহ, আপনার কাছে একটা প্রশ্ন করছিলাম, আপনি তখন শুনতে পাচ্ছিলেন না, সেই জায়গাটায় আবার একটু ফিরে যাই, তারপরে ওষুধের প্রসঙ্গটিতে আসি। যে ডক্টর রায়হান ফারুকী বলছিলেন বিরতির আগে, সেই বিষয়ে আপনার একটা মূল্যায়ন চাচ্ছিলাম। আমাদের টেস্টিং পদ্ধতি পুরনো, আমাদের গবেষণাটা আপডেটেড না, সেটি ব্যাকডেটেড বলে বলছেন। আসলে আমরা সঠিক সেই বিষয়ে আপনার পর্যালোচনা কি, এই বক্তব্যের বিষয়ে আমরা সঠিক চিত্র পাচ্ছি বাংলাদেশের বর্তমান করোনা পরিস্থিতির? ধন্যবাদ আপনাকে। আমার কথা তো শুনতে পাচ্ছেন এখন, তাই না? এখন পাচ্ছি। ডক্টর রায়হান ফারুকী যেটা বলছেন, এই রোগের বয়সই তো 5 মাস, খুব পুরনো তো হয় নাই। 5 months only age, it is not so। এটা ইউজ করছে ইভেন রায়হান ফারুকী তো একটা কথা সেও বলছে, ওখানে অ্যান্টিবডি বেস টেস্ট করা হয়, সেখানেও তো কত রকমের রং ফলস রিপোর্ট, আমারই কত কম করে, এগুলো তো সে বলছে। সুতরাং এটা যে ওদের ওখানে যে 100% কারেক্ট এটা তো বলতে পারছে না। সেই ক্যানট টেল রায়হান ফারুকী, ডু ইউ এগ্রি উইথ মি? ইউ ক্যানট টেল দ্যাট ইউ আর 100% কারেক্ট ইন নিউ ইয়র্ক। ইউ অলসো টোল্ড অ্যাবাউট দ্য অ্যান্টিবডি, দ্যাট ইজ অলসো দেয়ার আর লট অফ ফলস পজিটিভ। সেম থিং ইজ হিয়ার। যেমন আমরা RT-PCR করি, এটা 67-70% পজিটিভ আসে, 30% অনেক সময় কিন্তু বোঝা যায় না, মেবি ফলস পজিটিভ হতে পারে, অনেক সময় ইনিশিয়ালি নেগেটিভ, মেবি পজিটিভ আফটার নেক্সট অ্যানাদার টেস্ট, এটা কিন্তু হতে পারে। সুতরাং এটা একদম ওল্ড বলবো না আমি। তবে হ্যাঁ, টেস্ট আমাদের লিমিটেশন আছে, আমাদের কিন্তু প্রচুর টেস্ট আমরা করছি না।
এখন তো এভারেজ 10,000 করছি, ইনিশিয়ালি আরো কম ছিল। এতে টেস্ট আরো বাড়ানো দরকার। যা হচ্ছে, দিস ইজ নট দ্য রিয়েল পিকচার অফ দ্য হোল কান্ট্রি। এটা কিন্তু ঠিক না আসলে। এটা আমরা কতটা পার্সেন্ট এটাই কিন্তু বোঝাচ্ছে। যদি টেস্ট আরো বাড়ান যেত, নাম্বার অফ টেস্ট, তাহলে কিন্তু কান্ট্রির রিয়েলি আক্রমণ কত, সংক্রমণের হার কত আমরা জানতে পারতাম। দ্যাট ইজ ট্রু। তবে হ্যাঁ, যেটা হচ্ছে ইট ইজ নট রিয়েল পিকচার। আমার মনে হয় আরো হাজার লাখ লাখ লোক কিন্তু আক্রান্ত হয়ে গেছে। টেস্ট করতে তাহলে কিন্তু ওগুলো ধরা পড়তো। যুক্তরাষ্ট্রের সিডিসি বলছে 1/3 নাকি লক্ষণই পাওয়া যায় না, অতএব মানে সেরকম যদি ঘুরে বেড়ায় তাহলে তো মহা ঝুঁকি। আর এই জায়গা থেকে ডাক্তার এবিএম আব্দুল্লাহ, আমাদের দেশে আপনি যেটি শুরুতে বললেন যে যেভাবে গ্রামে গ্রামে ছড়িয়ে গেল ঈদের ছুটিতে, তাতে সংক্রমণ ঊর্ধ্বমুখী হলো, এখন মৃত্যু হারও বেড়েছে, আমাদের দেশে সংক্রমণের হারও বেশ ঊর্ধ্বমুখী। এই অবস্থায় যে প্রশ্নটি আপনার কাছে শুরুতেও করেছিলাম, যে এই অবস্থায় লকডাউন আরো কড়াকড়ি করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা এবং জাতীয় পরামর্শক কমিটিও, সেখানে আমরা শিথিল করছি, সরকার শিথিল করছে, এটি আসলে কতটা যৌক্তিক হচ্ছে? আসলে ডক্টর শাকিল ফরিদ একটা কথা বলছে যে ইন্টারমিটেন্টলি আমাদের লকডাউন বোধহয় করতে হবে, কারণ আমাদের একটা বিশাল জনগণের অংশ কিন্তু লো ইনকাম, দিন আনে দিন খায়। প্র্যাকটিক্যালি যদি আপনি শুরু থেকে দেখে থাকেন, লকডাউন কিন্তু মানুষ মানছে না, রিয়েলি শুরু থেকেও ছিল এবং কয়েকদিন যাবত কোনো লকডাউন মানছেই না মানুষ। অর্থাৎ মানুষ ব্যাপারও হয়ে গেছে, বিশেষ করে নিম্ন শ্রেণী, নিম্ন আয়ের লোকেরা আছে, এই যে গার্মেন্টস শ্রমিক, রিক্সাওয়ালা, ফুটপাথের ভ্যাম্পার, এই ধরনের বাজের ভ্যাম চালায় এরকম লোকেরা, তারা কিন্তু আসলে লকডাউন মানছে না। এবং যদি আপনি রিয়েলিটি চিন্তা করেন, আমাদের দেশে বস্তিতে ভরা একটা ছোট্ট ঘর, 4জন 5জন ঘরে থাকে। এরা না ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করে, না লকডাউন মেনটেন করে, ইভেন স্বাস্থ্য বিধি আমরা যা বলি, জনগণের একটা বিশাল অংশ মানেই না। এই যে আমরা বলি সিম্পলি দিনে হাত ধুবেন সাবান দিয়ে মিনিমাম 3 সেকেন্ড, এইটা অনেকে করে না। ইভেন বস্তি বলেন, অনেক জায়গায় ইভেন অনেক শ্রমিক তারা কিন্তু মেস করে করে একটা রুমে 4জন 5জন 6জন গাদাগাদি করে থাকে। একটা টয়লেট, একটা বাথরুম, দে আর ইউজিং দ্য সেম টয়লেট, সেম বাথরুম, এরকম ইউজ করছে। ইভেন অনেকে টয়লেট বাথরুম এরকম ভালো না, পানি বালতির মধ্যে নিয়ে ওই মগ ঢেলে ঢেলে দিয়ে গোসল করে। হাত যে ধোয়ার কথা বলে, এটা কিন্তু করে না। সুতরাং বাস্তবতার কারণেই গভর্নমেন্ট যে ডিসিশন নিছে, আমাদের প্রশাসন ডিসিশন যে তারা দেখুক। এবং আমি তো একটা কথা বারবার বলছি, আগামী 5-7 দিনের মধ্যে আমরা বুঝতে পারবো এই যে লকডাউন শিথিল করা হয়েছে, গাড়ি ঘোড়া চলার একটু চলাচল করবে। যদি আল্লাহ না করে আরো আক্রমণের হার বেড়েই যায়, তাহলে গভর্নমেন্টকে আবার লকডাউন খুব কঠোর ভাবে দিতে হবে। এবং আমি বিভিন্ন সময় বলছি, অবজার্ভ করবো। একটা বিরতিতে যাব ডাক্তার আব্দুল্লাহ, কিন্তু যখন 5-7 দিন পরে বুঝবো, বুঝতে বুঝতে অনেক দেরি হয়ে যাবে না তো, হাত ছাড়া হয়ে যাবে না তো, বা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে না তো? এই প্রশ্ন নিয়ে বিরতির পরে আবার ফিরছি রাজকাহনে, থাকুন সাথেই। ফিরলাম রাজকাহনে। ডাক্তার এবিএম আব্দুল্লাহ, বিরতির আগে যে প্রশ্নটি আপনার কাছে করছিলাম, আপনার কথার প্রেক্ষিতে আপনি বলছিলেন যে এখন যে শিথিলতা চলছে, সবকিছু চালু করা হচ্ছে, 5-7 দিন পরে গিয়ে আমরা বুঝতে পারবো কোন অবস্থায় যায়, তখন প্রয়োজনে আবার লকডাউন। কিন্তু ততদিনে কি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে কিনা? কারণ এখনই আমরা জানি যে আইসিইউতে নাকি কোনো বেড খালি নাই, হাসপাতালে জায়গা পাওয়া যাচ্ছে না, রোগীদের ভোগান্তি। কি বলবেন? আসলে সেই ভয়টা আমি পাচ্ছি, কারণ যে হারে এটা সংক্রমণের হার বাড়ছে এবং মানুষ এই শহর থেকে গ্রামে চলে গেছে, গ্রামে আমার ভয় আছে গ্রামে হয়তো অনেক সংক্রমিত হয়ে গেছে এবং তারা আবার ফেরত আসবে, হয়তো আক্রান্তের হার বেড়ে যাবে। আমার কিন্তু ভয় হচ্ছে এখন, কারণ হসপিটাল সয়লা, বেড খালি নাই, আইসিইউ নাই, ভেন্টিলেটর নাই, মানুষ যাবে কোথায়? অবশ্যই তারপরও গভর্নমেন্ট জীবন জীবিকার সাথে এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স মেনটেন করতে হচ্ছে, বা ভারসাম্য বলেন, করে কিন্তু একটু লকডাউন শিথিল করছে। কারণ একটা বিশাল অংশ কিন্তু লকডাউন আসলে মানছে না, তারা ফিজিক্যাল ডিস্টেন্স মানে না, লকডাউন মানে না। সুতরাং তারা, এবং অনেকে জিজ্ঞেস করে তারা বলে আমরা করোনায় মরবো না, আমরা করোনা বুঝি না, লকডাউন বুঝি না, আমরা না খায় মরবো। সুতরাং জীবন জীবিকার সাথে টেম্পোরারি হয়তো কয়েকটা লকডাউন খুলছে, আমরা দেখি, অবজার্ভ করি, হয়তো কি যে হবে আমি তো মনে করছি এটা ঝুঁকির মধ্যে আমরা বাড়তেও পারে। তো খেয়াল রাখতে হবে যে যদি আল্লাহ নিশ্চয়ই, কিন্তু এই সমন্বয়টা আমরা দেখতে পাচ্ছি না এই বিষয়ে। যেটি আপনি বলছেন যে বিশেষজ্ঞ কমিটি তারা বলছেন যে এখন কড়াকড়ি করা উচিত, সরকার সেখানে শিথিল করছে। একটা পরামর্শ নিশ্চয়ই আপনার কাছ থেকে জানতে চাইবো এই অবস্থাতে। ডাক্তার শাকিল ফরিদ, আমি একটু ঘুরে আসি, আমার বাকি অতিথিদের কাছ থেকে যদি সময় পাই আরেকবার আসবো। ডাক্তার শাকিল ফরিদ, এই মুহূর্তে আসলে কি পরামর্শ দেবেন যারা কোভিড-19 আক্রান্ত আছেন বা ভবিষ্যতে হতে যাচ্ছেন? আমি অ্যাকচুয়ালি প্রফেশনাল টেকনিক্যাল কমিটিকে আমি সাজেশন দেব কতগুলো। এখানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অক্সিজেন সাপ্লাইটা বাড়ানো দেশের, যেটা ইম্পসিবল টাস্ক না। বসুন্ধরাতে যেখানে কিচ্ছু ছিল না, 12 দিনে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই আনা হয়েছে। আপনি যদি এখন চিন্তা করেন যে একটা জায়গায় ইনফ্রাস্ট্রাকচার আছে, একটা জায়গায় হসপিটাল আছে, ওখানে আমি অক্সিজেন সাপ্লাই বাড়াবো, এটা আরো কম টাইমে করা সম্ভব।
এটা সরকারেরই প্রচেষ্টায় হয়েছে এবং এটা করতে হবে। 2 নম্বর কথা হচ্ছে আইসিইউ এবং ভেন্টিলেটরের কথা বলা হচ্ছে। আইসিইউ এন্ড ভেন্টিলেটরে যাবে 5% পেশেন্ট এবং তাদের মর্টালিটি ইংল্যান্ড হোক, আমেরিকা হোক, জাপান হোক, ইন্ডিয়া হোক, যেখানে হোক মোর দেন 50%। আমাদেরকে কনসেন্ট্রেট করতে হবে অক্সিজেন থেরাপির উপর এবং হাই ডিপেন্ডেন্সি এরিয়া ডেভেলপ করার উপর। বাংলাদেশের প্রবলেমটা কি, বাংলাদেশে ওয়ার্ড এরিয়া আর আইসিইউ এরিয়ার মাঝখানে কোনো ইন্টারমিডিয়ারি সাপোর্ট এরিয়া নাই, যেটা আমাদের বিদেশে আছে, যেটাকে বলে হাই ডিপেন্ডেন্সি এরিয়া। এবং এই এরিয়াগুলো কিভাবে ডেভেলপ করা যায় বাংলাদেশে, আমরা কিন্তু অলরেডি গভর্নমেন্টের টেকনিক্যাল কমিটিকে বলেছি। যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল দেই, অনেকগুলো অপারেটিং থিয়েটার আছে যেগুলি এখন ইউজ হচ্ছে না, অনেকগুলো পোস্ট অপারেটিভ ওয়ার্ড আছে যেখানে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই আছে যেগুলি ইউজ হচ্ছে না। এইসব ফ্যাসিলিটিকে আইসিইউ না, হাই ডিপেন্ডেন্সি ইউনিটে কনভার্ট করে অক্সিজেন দিতে হবে। কেননা আমরা দেখেছি যদি পেশেন্টদেরকে ঠিকমতো অক্সিজেন দেওয়া যায়, পেশেন্টদেরকে সাপোর্টিভ ম্যানেজমেন্ট করা যায়, পেশেন্টদেরকে ব্লাড থিনিং ট্যাবলেট দেওয়া যায়, তাহলে ম্যাক্সিমাম পেশেন্টই ভালো হয়ে যাবে। তাদের জন্য রেমডেসিভির বলেন অথবা হাইড্রোক্সিক্লোরোকুইন, অ্যাজিথ্রোমাইসিন, এসব কোনো ড্রাগের দরকার হয় না। এবং অনেক স্টাডি আছে যে হাইড্রোক্সিক্লোরোকুইন, অ্যাজিথ্রোমাইসিন, ফ্যাভিপিরাভির যেসব ড্রাগস বাংলাদেশে যত্রতত্র ইউজ হচ্ছে, এগুলি নট অনলি কোনো কাজ করে না, এগুলি আপনার মর্টালিটি অনেক হাই করে। ওয়ার্ল্ডের 671টা সেন্টার থেকে রিপোর্ট আছে যেখানে 96,000 পেশেন্ট রিপোর্ট অ্যাপ্লাই করা হয়েছে। দেখা গেছে এসব ড্রাগ ইউজ না করলে মর্টালিটি 9%। কি ভয়ঙ্কর তথ্য। তাহলে মানে অক্সিজেন সাপ্লাই বাড়ানোর বিষয়টাতে আপনি জোরদার করছেন। আমি খুব বেশি সময় পাবো না, এটা নিয়ে আরো একটু বিস্তারিত জানতে পারলে ভালো। ডাক্তার সালমা হাসান, কি পরামর্শ? প্রথমত আমি ওনার পরামর্শ ধরে এটা বলবো যে অক্সিজেন সাপোর্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, এবং নট অনলি কিন্তু ইন ঢাকা। আমি যেহেতু চট্টগ্রামের মেয়ে, আসলে চট্টগ্রাম থেকে এসেছি, আমি প্রতিদিন প্রচুর খবর পাই বিভিন্ন রুগী বন্ধু বান্ধবের কাছ থেকে যে তারা অক্সিজেন সাপোর্ট পাচ্ছেন না। অনেকে পার্সোনালি জিজ্ঞেস করছেন যে তারা বাসায় অক্সিজেন কিনে রাখবে কিনা। এটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা জিনিস। আপনারা দেখেছেন গতকালকে একটা হসপিটালে আগুন লেগেছে। এখন মানুষ যদি আসলে খুব প্যানিকড হয়ে বাসায় অক্সিজেন কিনে রাখা শুরু করে, সেটা খুব ভয়ঙ্কর একটা বিষয় হবে। তো এটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ করতে হবে। এটা আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, ডিসেন্ট্রালাইজ করা। আমাদের সবকিছু একই জায়গায় যদি আমরা সেন্ট্রালাইজড করে রাখি, তাহলে কিন্তু কমিউনিটি লেভেলে যে আমরা কোভিড-19 পেশেন্টগুলো নিয়ে এত ভয় পাচ্ছি, সেটা নিয়ে আসলে আমরা কাজ করতে পারবো না। কারণ সবাইকেই কি আপনি ঢাকায় ট্রান্সফার করতে পারবেন না। এবং উনি যেটা বলছিলেন 5% কেস হয়তো আপনাকে ঢাকায় ট্রান্সফার করতে হবে, তাহলে বাকি 95% কেস কেন আমরা কমিউনিটি লেভেল এবং ডিসেন্ট্রালাইজ করে সারা দেশে বিভিন্ন জায়গায় অক্সিজেন সাপোর্ট এবং সাপোর্টিভ অন্যান্য যে ছোটখাটো ট্রিটমেন্ট মেজার্স গুলো দরকার, সেগুলো কেন আমরা অ্যারেঞ্জ করতে পারবো না? আমার মনে হয় আমাদের ফার্স্ট প্রায়োরিটি ফোকাস হওয়া উচিত এই সমস্ত ট্রিটমেন্ট ফ্যাসিলিটিসের দিকে, অক্সিজেনের দিকে। আইসিইউ ভেন্টিলেশন, দ্যাটস ফার ওয়ে টু গো। আর সেকেন্ড, আরেকটা আমি সাধারণ দর্শকদের জন্য পরামর্শ দিতে চাই যে সেলফ মেডিকেশনের যে আমাদের একটা প্রবণতা আমাদের কালচারে আছে, এবং এটা এখনো দেখছি এটা খুব ভয়াবহ আকারে আছে। আমি গত কিছুদিন ধরে অনেক মেসেজ পেয়েছি যে আইভারমেকটিন খাবো কিনা বা ডক্সিসাইক্লিন খাবো কিনা, এবং প্রত্যেকটা জিনিস আসলে এটা কিন্তু সরকারিভাবে নির্দেশনা আসা উচিত যে আপনারা কোনোভাবে, তার মানে না জেনে ওষুধ খাওয়াটা আরো ভয়ঙ্কর হতে পারে। আমি ডক্টর রায়হান ফারুককে একদম ছোট্ট করে একটা পরামর্শ, আপনি নিজেও কোভিড আক্রান্ত ছিলেন, আক্রান্তদের জন্য কি পরামর্শ? আমার বেশি সময় নাই, so I will speak directly to Prime Minister Hasina, the head of DVC News, everybody here, Abdullah sir, who I respect heavily. It messages for you and all the people at home who are watching. আমরা বাইরে থেকে যারা বাংলাদেশে থাকি, আমরা কান্তাসি আমাদের দেশের জন্য। আমরা সবাই 1971 এর ছেলে মেয়ে, রাইট? এখন হইছে আমরা, not আমি। We want to help you. Use us. Make an international committee. সরকার, reach out to me. You can call us anytime. Okay? কারণ আমি নিউ ইয়র্ক থেকে আসি। We have here experience. UK has experience. We want to work with you. We want to help you. We don't know more than you. ওকে, বাট আমরা সাহায্য করতে চাই, আমাদের আইডিয়া আছে কিভাবে আমরা মানুষদের অনেক ধন্যবাদ ডক্টর রায়হান ফারুকী আপনার সাহায্য করার এই আবেদনের জন্য। ধন্যবাদ ডক্টর শাকিল ফরিদ, ডক্টর সালমা হাসান আপনাদেরকে, এবং ডক্টর এবিএম আব্দুল্লাহ। নিশ্চয়ই সামনে আরেকটা অনুষ্ঠানে আরো একটু পরামর্শ নিয়ে বিস্তারিত আপনার সাথে কথা বলতে চাইবো। বিদায় নিচ্ছি আজকের মতো রাজকাহন থেকে।